সে অনেক দিন আগের কথা। ইরাকের বাগদাদ নগরীর শেষ প্রান্তে মরুভূমির সীমানা ঘেঁষে একটি এলাকা, নাম তার বাব আল বসরা। সেখানে বসবাস করতেন আবু আলী নামে এক ব্যবসায়ী। ব্যবসা তার খেজুরের। মরুভূমির মধ্যে বেদুইনদের যে গ্রাম, সেই গ্রাম থেকে তিনি খেজুর আনতেন গাধার পিঠে বোঝাই করে, বিক্রি করতেন বাগদাদের বাজারে। ছেলে আলী আর তার স্ত্রী আজেরাকে নিয়ে তার সুখের সংসার। কিন্তু এই সুখ বেশি দিন টিকল না। আলীর বয়স তখন 10 বছর। খুবই বুদ্ধিমান আর চটপটে ছেলে। মক্তবে সবাই তাকে খুব পছন্দ করে তার ভালো আচরণের জন্য আর পরোপকারের জন্য। বাবার সাথে আলীও মাঝে মাঝে যেত বেদুইনদের গ্রামে। দিনভর বাগান ও বাগান থেকে খেজুর সংগ্রহ করে বোঝাই করত গাধার পিঠে। বিকেল বিকেল ফিরে আসত বাগদাদের বাজারে। সেদিন খেজুর সংগ্রহ করে বস্তা বোঝাই করতে করতে বিকেল গড়িয়ে গেল। সন্ধ্যার পরে মরুভূমির পথটুকু পাড়ি দেওয়া খুবই ঝুঁকিপূর্ণ। ডাকাতদের কবলে পড়ার সম্ভাবনা থাকে। বাবা আলী, কি করা যায় বলো তো? সবাই তো বিকেল বিকেল শহরের দিকে চলে গিয়েছে, কিন্তু এখানেই বা থাকবো কোথায়? বেদুইনদের গ্রামে রাতের বেলায় থাকারও তো কোনো সুব্যবস্থা নেই। কি করা যায় বাবা বলো তো? যাবো নাকি যাবো না? আমার মনে হয় চলে গেলেই ভালো হয় আব্বাজান। ঠিক আছে, আল্লাহর উপর ভরসা করে চলো রওনা হই। অবশেষে মাল সামানা নিয়ে শহরের দিকেই পা বাড়ালেন। চাঁদ নেই আকাশে। সন্ধ্যার পর ধূপ করে আধার নেমে এলো মরুভূমিতে। বাবা বললেন, আজ খুব কষ্ট করলে আলী। কালকে বাজার থেকে তোমার পছন্দের চশমাটি কিনে দেব ইনশাআল্লাহ। কত দিনের আবদার তোমার। সত্যি কিনে দিবেন? আলহামদুলিল্লাহ। সারাদিন বেদুইন পল্লী থেকে আপনার সাথে খেজুর সংগ্রহ করতে আমার খুব ভালো লেগেছে। আমার কোনো কষ্টই হয়নি আব্বাজান। কোনো কষ্ট হয়নি? মাশাআল্লাহ। তাহলে তো তুমি খুব শীঘ্রই ব্যবসায়ের সব কাজ শিখে ফেলতে পারবে। তবে লেখাপড়াটাও কিন্তু চালিয়ে যেতে হবে বৎস। পথ খুব কম, ঘণ্টাখানেক চললেই শহর। কিন্তু যেখানে বাঘের ভয়, সেখানেই সন্ধ্যা হয়। আলীর বাবা লক্ষ্য করলেন একদল ঘোড়সওয়ার টকবক টকবক করে তীব্র বেগে ঘোড়া ছুটিয়ে তাদের দিকে আসছে। আলী আলী আলী, তুমি এক কাজ করো, ওই যে একটা বালির ডিবি দেখা যাচ্ছে না, ওটার পেছনে তুমি লুকিয়ে পড়ো। ঠিক আছে বাবা, যাচ্ছি। কিন্তু তুমি? আলী দূর থেকে দেখলো পুরো দৃশ্য। ডাকাত দল তাদের সব মালামাল লুট করলো। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। আমার মালামাল নিচ্ছ নিয়ে যাও, অসুবিধা নেই। আমাকে ছেড়ে দাও। বাসায় আমার স্ত্রী আছে, ছেলে আছে। আমাকে না পেলে ওরা পাগল হয়ে যাবে। আমাকে ছেড়ে দাও তোমরা। তা কি হয় রে পাগলা? তোর মালামাল তো লুট করবই, তোকেও দাস বাজারে বিক্রি করে দেব। ডাকাত দল তাদের সব মালামাল লুট করলো। ধরে নিয়ে গেল বাবাকে। ঢিবির পিছনে লুকিয়ে থেকে সারা রাত কাঁদল আলী। আমার বাবাকে ওরা ধরে নিয়ে গেছে। আমি এখন বাবাকে কোথায় পাবো? আর মাকেই বা কি জবাব দেব? সারা রাত কাঁদল আলী। সকালে মরুভূমির পথটুকু পাড়ি দিয়ে ফিরল মায়ের কাছে। মা পাগলিনীর মতন খুঁজল তার স্বামীকে, আলীর বাবাকে। আশেপাশের সব শহরে লোক পাঠিয়ে খোঁজ নিলেন, কিন্তু আবু আলীর কোনো সন্ধান মিলল না। সেই থেকে তাদের দুর্দিনের সূচনা। আলীর মক্তবে যাওয়া বন্ধ। মা এ বাড়ি ও বাড়ি কাজ করে কোনো মতে সংসার টেনে নিচ্ছিলেন, কিন্তু তার অসুস্থতা আলীর কাঁধে যেন এক পৃথিবীর সমান ভর তুলে দিল। দেখতে দেখতে 1 বছর পার হয়ে গেল। আলীর বয়স এখন 11। এই 1 বছরে আলীর বয়স যেন 10 বছর বেড়েছে। স্বামীর শোকে মা শয্যাশায়ী হওয়াতে সংসারের ঘানি এখন তাকেই টানতে হয়। সারাদিন বাজারে এর ওর ফুট ফরমাস করে যা উপার্জন করে, তাই দিয়ে সামান্য সদাই করে রাতের বেলা ঘরে ফিরে আলী। এর মধ্যেই ঘটে গেল এক মজার ঘটনা। দুপুরের দিকে বাজারে কেনাবেচা কমে যায়।
ব্যবসায়ীদের কেউ জোহরের নামাজ পড়ে, কেউ বা দুপুরের খাবার খায়। অধিকাংশ দোকান তখন বন্ধ থাকে। দোকানের একেবারে শেষ মাথায় আব্দুল কাদের সদাগরের দোকান। মাঝারি মানের ব্যবসায়ী তিনি। দোকানে মাল ওঠানো কিংবা বড় ধরনের বেচা বিক্রি হলে আলী কায়িক পরিশ্রম দেয় এখানে। আলীকে খুব আদর করেন আব্দুল কাদের সদাগর। আলীর আজ অন্য দোকানে কাজ। নামাজ শেষ করে হালকা কিছু আহার দিয়ে দুপুরের খানা শেষ করবে বলে আলী যেই বাইরে পা দিয়েছে, অমনি দেখতে পেল কাদের সদাগরের দোকানের সামনে একটা জটলা, একদল ঘোর সওয়ার। আড়ালে চলে গেল আলী। এবার লুকিয়ে লুকিয়ে ভালো করে লক্ষ্য করল, আবার মুহূর্তেই বুঝে ফেলল সেই ডাকাত দল। ডাকাত ডাকাত বলে চিৎকার করলে দুপুরে শুনশান বাজারে লোকজন জড়ো হওয়ার আগেই ডাকাত দল তাকে মেরে ফেলবে। লুটপাট করার সুযোগ না পেলে আব্দুল কাদের সদাগরের জীবনও হুমকির মুখে চলে যাবে। তাকেও মেরে ফেলতে পারে ওরা। কি করবে ভেবে পাচ্ছিল না আলী। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি আসলো। দোকানের কিছু শুকনো কাঠ আর খড়কুটাতে আগুন ধরিয়ে দিল সে। আগুনটাকে দোকানের সামনে ঠেলে দিয়ে চিৎকার শুরু করে দিল, আগুন আগুন, বাঁচাও বাঁচাও, দোকানে আগুন লেগেছে, কে কোথায় আছো, দ্রুত পানি আনো, আগুন নেভাও, নচেৎ সব পুড়ে ধ্বংস হয়ে যাবে। আলীর চিৎকার শুনে বিশ্রামে থাকা ব্যবসায়ীরা একে একে ছুটে আসতে থাকে। আগুনের খুব কাছাকাছি আসতেই আলী ফিসফিস করে তাদেরকে বলে, আগুন নয়, কাদের চাচার দোকানে ডাকাত পড়েছে। লোকজন এবার ডাকাত ডাকাত বলে চিৎকার শুরু করে। ডাকাত পড়ছে রে, ডাকাত! তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি আসো! ডাকাত দল কিং কর্তব্য বিমূঢ় হয়ে বাজারের মধ্যে ছোটাছুটি শুরু করে দেয়। এক পর্যায়ে তারা পালিয়ে যায়। বাজারের ব্যবসায়ীরা আলীকে মাথায় করে হইচই করতে করতে কাদের সদাগরের দোকানের সামনে হাজির হয়। আজ আলীর জন্যই তুমি বেঁচে গিয়েছো, কাদের সওদাগর। নিশ্চয় নিশ্চয়, আমাদের আলী অনেক সাহসী ছেলে। আজকে আমার জীবন এবং সম্পদ রক্ষা করেছে আলী। বলো বাবা, কি চাও তুমি আলী? আজকে তুমি যা চাইবে তাই পাবে আমার কাছে। কিছুই চাই না চাচা, কেবল দোয়া চাই। দোয়া তো করবই প্রাণ ভরে, তবে কিছু একটা তোমাকে দিতেই হবে। আলী রাজি হচ্ছিল না। শেষমেশ অনেক পীড়াপিড়ির পরে আলী তার সুপ্ত ইচ্ছের কথা জানায়। তার একটা চশমা পরার শখ। চলো চলো দোকানে চলো। এ তো অনেক সামান্য চাওয়া। চলো চলো বাবা, এক্ষুনি দোকানে চলো। আলী ব্যবসায়ীর সাথে চশমার দোকানে যায়। দোকানি তাকে অনেক চশমা দেখায়, কিন্তু আলীর কোনোটাই পছন্দ হয় না। শেষ পর্যন্ত একটা অন্য রকম বিশেষ চশমা দেখান তিনি। আলীর খুব পছন্দ হয়ে যায় সেটি। দাম কিছুটা বেশি। আব্দুল কাদের খুশি মনে সেটি কিনে দিতে রাজি হয়ে যান। দাম মিটিয়ে তিনি দোকান থেকে চলে যাওয়ার পর দোকানে চাচা বলেন, শোনো আলী, একটা গোপন কথা। এটা একটা বিশেষ চশমা, এর একটা বিশেষ শক্তি আছে। কি শক্তি চাচা? এটা দিয়ে তুমি মানুষের মনের কথা পড়তে পারবে। আলী খুব বিস্মিত হয়ে যায়। তবে তবে একটা শর্ত আছে। এই চশমাটা ব্যবহারের প্রথম দিন থেকে টানা 7 দিন সত্য কথা বলতে হবে, তবেই এটা কাজ করবে। সামান্য একটা ছোট্ট মিথ্যা কথা বললেও এটার কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। ও আচ্ছা, তাই? আলী খুব অবাক হয়। চশমাটা চোখে লাগিয়ে দোকানি চাচাকে ধন্যবাদ জানিয়ে বাড়ির পথে হাঁটা দেয় সে। বাড়ির খুব কাছাকাছি চলে এসেছে আলী। হঠাৎ তার মনে হলো কেউ একজন তাকে অনুসরণ করছে। পেছনে তাকায় আলী। বিস্ময়ে চোখ ছানা বড় হয়ে যায়। এ কি দেখছে সে? আলী চোখ কষলে আবার তাকালো। ভুল দেখছে না তো? না, ভুল নয়। রাস্তার ধুলোমাখা অন্ধকারে দাঁড়িয়ে আছে দুটো গাধা। একটু ভালো করে তাকাতে আলীর বুক ধক করে উঠল। এ তো সেই দুটো গাধা, তাদের দীর্ঘদিনের পালিত গাধা, যে গাধা দুটো ডাকাত দল তার বাবার সঙ্গে লুট করে নিয়ে গিয়েছিল। গাধা দুটো যেন ক্লান্ত হয়ে পড়েছে, শরীর ধুলোয় মাখামাখি, পিঠে কোনো বোঝা নেই, চুপচাপ দাঁড়িয়ে আছে রাস্তার ধারে। আলী ধীরে ধীরে এগিয়ে গেল।
গাধা দুটো তাকে দেখেই হালকা শব্দ করল, হুম, যেন অনেক দিনের চেনা কাউকে পেয়ে খুব খুশি হয়েছে। আলী তাদের গলায় হাত বুলিয়ে দিল। বুকের ভেতরটা কেমন কেঁপে উঠল তার। বাবার কথা মনে পড়ে গেল। তাহলে কি বাবা কাছাকাছি কোথাও আছেন? নিজের মনেই বলল আলী। কিন্তু আশেপাশে তাকিয়ে কাউকে দেখতে পেল না সে। চারিদিকে নিঝুম, শুধু সন্ধ্যার বাতাসে মরুভূমির ধুলো উঠছে। হঠাৎ তার মনে পড়ল নতুন চশমাটার কথা। আচ্ছা, এটি দিয়ে কি পশু পাখির মনের কথাও পড়া যাবে? দোকানদার চাচা বলেছিলেন, এটা দিয়ে তুমি মানুষের মনের কথা পড়তে পারবে, তবে একটা শর্ত আছে। এই চশমাটা ব্যবহারের প্রথম দিন থেকে টানা 7 দিন সত্য কথা বলতে হবে, তবেই এটা কাজ করবে। আলী তবু সাবধানে চশমাটা চোখে পড়ল। চারিদিকে তাকিয়ে দেখল সবকিছু আগের মতোই লাগছে। সে একটু হতাশ হল। ঠিক তখনই রাস্তার ওপাশে একটা ছায়া নড়ে উঠল। মনে হলো একজন লোক দাঁড়িয়ে আছে ঝোপের আড়ালে, মাথায় পাগড়ি, গায়ে লম্বা চাদর। আলী ভয় পেয়ে গেল। কিন্তু হঠাৎই তার কানে যেন একটা অদ্ভুত ফিসফিস শব্দ এলো। এই ছেলেটাই তো আগুন আগুন বলে চিৎকার করেছিল। আলী চমকে উঠল। সে দ্রুত চারিদিকে তাকালো। কেউ তো কথা বলছে না। তাহলে কি সে কি সত্যিই লোকটার মনের কথা শুনতে পাচ্ছে? আলী বুঝতে পারল চশমাটা সত্যিই অসাধারণ। কিন্তু এটি তো 7 দিনের আগে কাজ করবার কথা নয়। হঠাৎই মনে হলো লোকটা অন্ধকারে মিলিয়ে গিয়েছে। আলী কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। লোকটা কে? কেন সে আমাকে অনুসরণ করছে? আর সবচেয়ে বড় কথা, ডাকাতদের কাছ থেকে গাধা দুটো ফিরেই বা এলো কি করে? গাধা দুটোকে নিয়ে ধীরে ধীরে বাড়ির দিকে হাঁটতে লাগলো আলী। কিন্তু তার মনে তখন হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সে বুঝতে পারছে আজকের এই ঘটনা তাকে খুব শীঘ্রই নিয়ে যাবে এক ভয়ঙ্কর রহস্যের কিনারে। আর সেই রহস্যের সঙ্গে জড়িয়ে আছে তার হারিয়ে যাওয়া বাবা। বাড়ির উঠোনে পৌঁছে আলী চিৎকার করে উঠল, মা, দেখো দেখো, কাদেরকে নিয়ে এসেছি। মা এক দৌড়ে উঠোনে এসে হারিয়ে যাওয়া গাধা দুটোকে দেখতে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়লেন। তিনি গাধাদের গলা জড়িয়ে আদর করতে করতে বললেন, তোমাদের মনিবকে কোথায় রেখে এসেছো সোনারা? হায়, আলীর বাবাকে কোথায় রেখে এসেছো? কেমন করে ফিরে এলে তোমরা? 1 বছর কোথায় ছিলে? গাধা দুটো ফ্যাল করে তাকিয়ে থাকলো। তাদের চোখ দিয়ে যেন গড়িয়ে পড়ছে আনন্দের অশ্রু। আলীদের ছোট বাড়িটি বেশ ছিমছাম। মাঝখানে বসার ঘর এবং খাবার ঘর, সামনে বারান্দা, দুপাশে দুটো শোবার ঘর। আলী বড় হয়েছে। সে এখন নিজের ঘরে আলাদা শোয়। রাতের খাবার খেয়ে মায়ের সঙ্গে খানিক গল্প করে পুরনো আস্তাবলে গাধা দুটোকে বেঁধে হালকা কিছু দানা পানি দিয়ে সে শুয়ে পড়ল। গভীর রাতে গাধা দুটোর চিৎকারে আলীর ঘুম ভেঙে গেল। সিটকিনি খুলে দেখল বাইরে ঘুটঘুটে অন্ধকার। একটা লণ্ঠন নিয়ে আস্তাবলে গিয়ে গাধা দুটোর গায়ে হাত বোলাতেই তাদের চিৎকার চেঁচামেচি থেমে গেল। আলী তার ঘরে ফিরতে যাবে, হঠাৎ পেছন থেকে কে যেন তাকে চাপটে ধরল। ফু দিয়ে নিভিয়ে ফেলল বাতিটি। পেছন থেকে কেউ একজন আলীর মুখ চেপে ধরল। আলী কোনো শব্দ করতে পারছে না। টানতে টানতে অদৃশ্য শক্তিটি আলীকে নিয়ে তার ঘরে ঢুকল, বন্ধ করে দিল দরজা। আলী ভীষণ ভয় পেয়ে গেছে। এদিক ওদিক করে ছুটবার চেষ্টা করছে শক্ত বেষ্টনী থেকে, কিন্তু এক চুলও নড়তে পারছে না, চিৎকারও করতে পারছে না। একটু শান্ত হও, চিৎকার করো না, আমাকে সাহায্য করো, তোমার কোনো ক্ষতি করব না আমি। অদৃশ্য শক্তিটি আস্তে আস্তে শিথিল করল তার হাতের বাঁধন। এক ঝটকায় ঘুরে দাঁড়ালো আলী। কি আপনি? কি চান আমার কাছে? আজ দুপুরে বাজারে যে ডাকাত দল এসেছিল, আমি তাদের একজন। আমাকে রেখে দলের বাকি সবাই হাওয়া হয়ে গেছে। আগুন আগুন বলে তো তুমি চিৎকার করেছিলে, তাই না? ডাকাত দলকে ধরিয়ে দেবার চেষ্টা করেছিলে। আলী মাথা নাড়ে, অকপটে স্বীকার করে সে কথা। কেননা মিথ্যা কথা বললে চশমার গুণাগুণ নষ্ট হয়ে যাবে। চাইলে তোমাকে আমি মেরেও ফেলতে পারি, কিন্তু মারব না। কেননা
আমাকেও বাঁচতে হবে, আর সেজন্য আমি তোমার সাহায্য চাই। আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? এই শহরটা খুব ছোট, সবাই সবাইকে চেনে। দুপুরের ডাকাতির ঘটনার পরে যদি অপরিচিত একজন মানুষকে শহরের মধ্যে কেউ দেখে ফেলে, তাকে পাকড়াও করবে, মেরেও ফেলতে পারে। তাই আমাকে কিছুদিন এই ঘরে তোমার কাছে লুকিয়ে রাখতে হবে। কি ভাবছো? ভাবছি আমার বাবার কথা। আমার বাবাকেও তো আপনারা ধরে নিয়ে গেছে। কোথায় আছে আমার বাবা? তোমার বাবাকে তো আমি চিনি না, এটা কতদিন আগের ঘটনা। 1 বছর। তাহলে চিনব না। আমি এসেছি 6 মাস হলো। আমি ইচ্ছে করে এই পথে আসিনি। কিভাবে এসেছেন? সে অনেক বড় ইতিহাস। এই শহর থেকে বের হয়ে আপনি কোথায় যাবেন? ডাকাত দলেই ফিরে যাব। কেন? এখন তো আপনি মুক্ত, ইচ্ছে করলেই অন্য জায়গায় চলে যেতে পারেন। যাচ্ছেন না কেন? সরদারের সাথে কিছু হিসেব নিকেশ বাকি আছে। আমার ভীষণ খিদে পেয়েছে। সকাল থেকে পেটে কোনো দানা পানি পড়েনি। ঘরে কি কোনো আহার আছে খোকা? কিছু শুকনো খাবার থাকতে পারে। আনতে পারো, তবে সাবধান, কোনো ধরনের চালাকি করার চেষ্টা করবে না। আলী দরজা খোলা মাত্র ভূত দেখার মতন চমকে ওঠে। তার মা দাঁড়িয়ে আছে দরজায়। আলীর বুক ধরফর করছে। ভেতরে ডাকাত, বাইরে মা। মা আবারও বললেন, কি হয়েছে বাবা? কার সঙ্গে কথা বলছিলে এত রাতে? আলী তাড়াতাড়ি নিজেকে সামলে নিল। সে এক পা এগিয়ে ঘরের দরজা আড়াল করে মায়ের সামনে দাঁড়ালো, যাতে ঘরের ভেতরটা মা দেখতে না পান। মা, চলুন আপনার ঘরে। আপনার সঙ্গে একটা বিষয়ে কথা বলতে হবে, খুব জরুরি। মা অবাক হলেন, কিন্তু কিছু না বলে আলীকে নিয়ে তার ঘরের দিকে পা বাড়ালেন। মায়ের ঘরে ঢুকে দরজা লাগিয়ে আলী ফিসফিস করে সব বলল তার মাকে। তার ঘরে একজন পুরুষ মানুষ রয়েছে, একজন পূর্ণবয়স্ক পুরুষ মানুষ। গতকাল বাজারে যে ডাকাত দল এসেছিল, লোকটা সেই ডাকাত দলের একজন সদস্য। সব শুনে মায়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল। ডাকাত আমাদের ঘরে? কি বলছো তুমি আলী, পাগলের মতন? লোকটা তো এখনই আমাদের গলায় ছুরি ধরবে আর লুট করে নিয়ে যাবে। সামান্য সহায় সম্পদ যা আছে এখনই তাকে নগর রক্ষীদের হাতে তুলে দিতে হবে। চলো দ্রুত বের হয়ে যাই। আলী শান্ত গলায় বলল, থামুন আম্মা যান, অস্থির হবেন না। আমি জানি এটা অত্যন্ত বিপজ্জনক, কিন্তু মা, এই লোকটা বলেছে সে বাবার খোঁজ খবর দিতে পারবে। আর তাছাড়া সে যদি কোনোভাবে জানতে পারে আমরা তাকে নগর রক্ষীদের হাতে তুলে দেব, তাহলে সে আমাদের দুজনকেই খুন করে এখান থেকে পালিয়ে যাবে। গভীর চিন্তায় মা চুপ করে রইলেন। আলী আবার বলল, আর একটা কথা মা, কাল তাকে ঘরে একা রেখে গাধা দুটো নিয়ে আমাকে বাইরে যেতে হবে। আপনি যে সবকিছু জেনে গেছেন তা যেন কোনোভাবেই সে বুঝতে না পারে, এবং একজন সাধারণ মেহমানের মতনই তার সাথে আচরণ করবেন। গাধা দুটোকে কেন সঙ্গে নেবে বাবা? আমি ভাবছি মালামাল পরিবহনে এ দুটোকে কাজে লাগাবো। মাথায় বোঝা টেনে টেনে আমি যে ভীষণ পরিশ্রান্ত হয়ে গেছি আম্মা জান। মা আলীর মাথায় হাত বুলিয়ে দিলেন। আমার সাহসী ছেলে, বাবার মতনই বুদ্ধিমান ব্যবসায়ী হবে তুমি। তবে একটি কথা, বাবা হারিয়ে যাওয়ার পর থেকে শুধু বোঝা নয়, আমাকেও তোমার মাথায় বয়ে নিয়ে যাচ্ছ। আল্লাহ নিশ্চয় তোমাকে এর উত্তম যা যা দান করবেন। তবে আজকে যা বললে সেটা নিয়ে আমি খুব চিন্তিত হয়ে পড়েছি বৎস। ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করছো সেভাবেই পা ফেলো, তবে খুব সাবধানে। মনে রেখো, এই পথে ভুল করলে বিপদ শুধু তোমার নয়, আমার এবং আমাদের সবারই। আলী মাথার নাড়ল। কিছুক্ষণ পর সে খাবার ঘর থেকে শুকনো রুটি, খেজুর আর পানি নিয়ে নিজের ঘরে ফিরে এলো। লোকটা তখনও সতর্ক হয়ে বসেছিল।
আলী খাবার এগিয়ে দিতেই সে বুভুক্ষের মতো খাবার খেতে শুরু করলো। ক্ষুধার্ত পেট ঠান্ডা হলো। অনেকক্ষণ সে চুপ করে থাকলো। তারপর ধীরে ধীরে বলতে শুরু করলো। তুমি জানো না তুমি আমার কত বড় উপকার করলে। আমি না জানলেও আমার দলের নিশ্চয়ই অনেকেই জানে তোমার বাবার কথা। যদি দস্যু দলে আবার ফিরে যেতে পারি তবে নিশ্চয়ই তোমার বাবাকে খুঁজে পেতে সাহায্য করব। কিন্তু কেন? আপনিও তো একজন ডাকাত, আপনি কেন আমার বাবাকে খুঁজে পেতে সহায়তা করবেন? ডাকাত দলে আছি, তাই আমাকে ডাকাত বলতেই পারো হে উপকারী বালক। তবে কেন আমি এখনো এই দলে রয়ে গেছি, সেই কাহিনী শুনলে আমার প্রতি তোমার ধারণা কিছুটা পরিবর্তন হতে পারে। এই যে আমার আঙুল দেখতে পাচ্ছ, এখানে এটা কি আছে? এ তো আংটি, কি সুন্দর, নিশ্চয়ই অনেক দামি। ঠিকই ধরেছ বালক, খাঁটি হীরের আংটি। অবশ্য দস্যু সর্দার জানে এটি একটি নকল হীরের আংটি, না হলে কবে এটি কেড়ে নিতেন? এই আংটি আমাকে এখনো পর্যন্ত ডাকাত দলের সদস্য হয়ে তাদের সাথে দস্যুপনা করতে বাধ্য করছে। কি বলছেন জনাব? একটা আংটি কি করে আপনাকে ডাকাত দলের সঙ্গে আটকে রেখেছে? সে এক বিরাট কাহিনী, শোনো তাহলে বলছি। এই শহর থেকে অনেক দূরে, প্রায় 300 মাইল দূরে আমাদের প্রাচীন বসরা নগরী। সেখানকার এক ধনী ব্যবসায়ী, নাম তার হাম্মাদ শেখ, খুব সৎ আর পরোপকারী। তার ছিল পরমা সুন্দরী এক কন্যা। যেমন তার রূপ তেমন তার গুণ, বাবার মতোই মানুষের জন্য নিবেদিত প্রাণ। কিন্তু ধর্মপ্রাণ মুসলিম নারী বলে তার চেহারা কেউ কোনোদিন দেখেনি। ক্ষুধার্তকে খাবার দেয়া, অভাবীকে সাহায্য করা, দাস মুক্ত করা, এমনকি অন্যের দাস দাসীকে তার কাজে সাহায্য করা, এসব ছিল তার প্রতিদিনকার কাজ। বসরার অনেক ধনী পরিবারের যুবক এই কন্যাটিকে বিয়ে করার জন্য ব্যাকুল ছিল, কিন্তু হাম্মাদ শেখ তখনও পর্যন্ত কোনো যুবককে তার নিজের কন্যার জন্য উপযুক্ত পাত্র হিসেবে পছন্দ করেননি। আর সব যুবকের মতন আমিও ভাবতাম, যদি হাম্মাদ শেখের বাড়িতে জামাতা হিসেবে যেতে পারতাম। কিন্তু আমার মতন একজন ভবঘুরে যুবকের জন্য এটি ছিল এক আকাশ কুসুম কল্পনা। এর মধ্যে ঘটল এক অভাবনীয় ঘটনা। বন্ধুরা, কি সেই ঘটনা ঘটলো তা কি তোমরা জানতে চাও? তাহলে অপেক্ষা করো পরের পর্বের জন্য। চশমা জাদুর, চশমা জাদুর, চশমা জাদুর চশমা। আলীর চোখে চশমা দেখে চিন্তিত কেন হোশমা। চশমা জাদু, চশমা জাদু, চশমা জাদু, চশমা জাদু, চশমা জাদুর চশমা।